কি গায়ে জোর নাই? কি আরাম নাকি? মাঝখান দিয়ে চালাইতে খুব আরাম না? হ্যাঁ, বস্তার উপরে এক হাত দিছে, মনে হয় যেন গার্লফ্রেন্ড পাইছে এটারে দিয়ে। মাঝখান ব্রেক ধরবে, ব্রেক ধরবে, ব্রেকের লাইট নাই গা, দেহে বোঝা গেল যে ব্রেক ধরবে। এই মামা বেরোয় যাও, বেরোয় যাও। আর দেখো চিল্লাচিল্লি করতেছে। সে মিলে দিল মে ওঠা দর্দ কারারা। বাঁশখালী ভালোই দূর চকরিয়া থেকে। ফুটবল খেলা করতে যাচ্ছে গরমের মধ্যে। ওলা পানির যে কি রস রে বাবা। টিং 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 টিং। রোড করবে চায়না মতো, 100 বছর 200 বছরের টেম্পারে রোড করে। বাইক পাই গেছি, বাইক নিয়ে এটা চলে যাচ্ছি। হাওয়াটাও দিতে হবে, এটা হাওয়াটাও চেক দেওয়া লাগবে। পাগল মন মোহন রে, মনে কেন এত কথা বলে। নাই, আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে টোল 2-1 দিন বন্ধ ছিল, ইতিহাসে অনেক। ওই দেখেন জেটিতে লোক ঘুরে বেড়াচ্ছে। এই রাস্তাটা হয়েছে, এখনো ওই রাস্তাটা হয় নাই। এইসব সুন্দর ডেভেলপ করা যাইতে পারে, যেহেতু নদীর পানি এই পর্যন্ত গাছগুলা ডুবে যায়, দেখা যায় না। এনে রাখা হয় এই যে কোলশেডের ভেতরে, 4টা কোলশেড আছে। আসসালামু আলাইকুম। এইলো অবস্থা। আজকে যাব একটা বাইক নিয়ে আসার জন্য, এখন ট্যুরে যাচ্ছি। গাড়ি শর্ট পড়ছে, এই জন্য বন্ধুর বাসায় যাচ্ছি গাড়ি আনার জন্য। এই যে আমার কারাইলের অবস্থা, এই যে একটু সমস্যা হয়েছে, যার কারণে এটা নিয়ে আর বের হইতে পারতেছি না। আর আপনারা হয়তো অনেকে জানেন যে আমি 3টা বাইক চালাই। এলো এবিএস, ওই যে SF এবিএস যেটা, আর ভার্সন 3। ওইটা অবশ্য আমার না, এখন ভার্সন 3টা নিয়ে বের হচ্ছি। সাথে যাচ্ছে আয়াত, আর ওই যে হিরো স্প্লেন্ডার জাতীয় গাড়ি, যেটা নিয়ে পাহাড়ে গেছিলাম, ভিডিও পাইছিলেন আপনারা। পাহাড়ে লাইট গাড়ি চালায় খুব মজা, যেমন ডিসকভার, এটা ওটা। এই একটা ভুল হয়, সেটা হলো এই লক না খুলে গাড়ি চালানো। আসলে এটা লক দেওয়া থাকে, এই কারণে এইটার নিয়ে একটু ঝামেলায় পড়ি। কিন্তু ওইটার আবার লক লাগে না, 13 জিবির লক লাগে না, কেন 13 জিবি চাবি ছাড়া কখনোই স্টার্ট হয় না। উইদাউট চাবি ছাড়া সম্ভব না ওইটা স্টার্ট দেওয়া। বাইপাসের কোনো সিস্টেম নাই, এই কারণে ওইটা নিয়ে ভয় নাই। এই জন্য আর ওইটাই আমি লক টক দিই না। আর এইটাই, আর সেই ইয়েটা কই বাঁশখালী বন্ধুর বাসায়, যে পালসার N160টা নিয়ে আসবো। আচ্ছা, হবে না। ওকে, আশা করি এবার হবে। হ্যাঁ, ওকে, হয়ে গেছে। আল্লাহ হেফাজতের মালিক। লুকিংগুলা আসলে লুকিং ছাড়া গাড়ি চালানো উচিত না। লুকিং বের করে নিলাম। ওকে, রাইট সাইড ক্লিয়ার। রাইট সাইড দেখতে পারলে হচ্ছে, আর লাগবে না। আচ্ছা, আপনাদেরকে আমি বলি যে এটা আসলে গাড়ি নিয়ে আসা যাওয়ার কারণ ট্যুর, আর ট্যুরে যাচ্ছিটা কোথায়। ব্যাপারটা হয়েছে, এখানে আমার কারাইলের একটু প্রবলেম হয়েছে, যার কারণে কারাইলকে রেখে দিছি, ভিতরি নিয়ে বের হইলাম। এখন যাব বাঁশখালী বন্ধুর বাসায়। ওইখান থেকে N160 বাইকটা নিব, বাইকটা নিয়ে ব্যাক করব। ব্যাক করার পরে আমরা 3টার দিকে রাঙামাটির উদ্দেশ্যে যাব। 3টা বাইক, 5 জন মানুষ যাব রাঙামাটি যে আজকে নাইট থাকবো, থেকে কালকে সকালবেলা সাইট সিনগুলো সব করব, দেখব কি কি অ্যাক্টিভিটিস আছে। দেন হয়েছে না, পাওয়ার পাই না রে ভাই, এই এক সমস্যা। 13 জিবি চালানোর পরে ভার্সন 3 মিরি চালাতে গেলে, 4 চালাতে গেলে হয় না। ইনস্ট্যান্ট যে পাওয়ার, এই পাওয়ারগুলো পাওয়া যায় না, এটাই প্রবলেম।
যাই হোক, কথার মধ্যে যেটা বলতেছিলাম, রাঙামাটি যাব, কালকে সারাদিন রাঙামাটি ঘুরবো, দেন আবার রাতে ব্যাক করব। এটা হচ্ছে প্ল্যান। এখন যাচ্ছি বাইক নিয়ে আসার জন্যে। আর এটা হলো চট্টগ্রাম চিটাগাং হাইওয়ে, পেকুয়া হয়ে বাঁশখালী। আর বাঁশখালী যাওয়ার সময় আপনার পেকুয়ার যে রোড, ওই রোডটা অনেক সুন্দর, রোডটা আপনাদেরকে আজকে দেখাবো। এসালম এই যে 5 নম্বর গিয়ারে, 4 নম্বর গিয়ার। কিরে স্পিড মিটার এরম দেখায় কে? 18 19 দেখতে দেখতে আবার দেখি যে এই দেখেন ডিওজি সাহেবরা, এই ডিওজি সাহেবরা হয়েছে এরকম ঘুরে ঘুরে বেড়ায়, বুঝছেন? গাড়ি চালাতে গেলে চোখ 22টা রাখতে হবে, 22টা। তা না হলে বাইক চালানো যাবে না, শুধু সামনের দিকে তাকালেই বাইক চালানো যাবে না। এমনভাবে চালাইতে হবে, এমনভাবে দেখতে হবে যেন ডাইন বাম সব দেখা যায়। লুকিং গ্লাস ফলো রাখতে হবে, রোডের 2 সাইড ফলো রাখবেন, যে কোনো কিছু নড়াচড়া করলেই যেন চোখে ধরা পড়ে, ঠিক এইভাবে বাইক চালাবেন। ওই একদিকে ধ্যান দিয়ে তাকায় থেকে লাভ নাই, বাম পাশে ডাইন পাশ দিয়ে যখন ঢুকে যাবে তখন হয়ে যাবে কষ্ট। এই যে আসতেছে একটার পর একটা, এই মোড়গুলাতে কুকুর থাকে আর কি, এই যে ময়লা টলা ফেলায়, এইখানে কুকুর টুকুর থাকে। আসলে এই রোডটায় আমি প্রচুর যাতায়াত করি, যার কারণে রোডের নারী নক্ষত্র আমার সব জানা। তারপরেও আল্লাহ ভরসা, সবসময় ওপরওয়ালার ওপরে ভরসা রেখেই বাইক রাইড করতে হয়, কেননা একমাত্র বাঁচানোর মালিক তিনি। সুতরাং আমরা যতই সেফটি গার্ড পরি আর যত দামি দামি হেলমেট পরি না কেন, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। সুতরাং শুধুমাত্র তাকুল একমাত্র তার জন্যেই। এই যে এখান দিয়ে লামা যাওয়া যায়, এই রোডটাও সুন্দর, ফাইতং রোড আর কি। ফাইতং পংখংডং ভ্যালি লামা, এই রোডটা দারুণ। ওইখানে আপনাদের নিয়ে যাব ওই রোডে একদিন আর কি। এই জায়গাগুলোতে মোড় আছে এবং রোডের 2 সাইডে খারাপ, উঁচু নিচু রোড, এখানে একটু সমস্যা হয়। এই যে ইগল এসালমের গাড়িগুলো এগুলা, তারপরে মার্সা, এই লাইনের এরা এসে বেশি বিয়াদব মার্কা গাড়ি চালায়। মানে ডাইন বাম দেখবে না, নিজের মতো নিজে চালাবে। এই যে উঁচু নিচু রোড, 2 সাইডের রোডের অবস্থা বেশি ভালো না। আমি একটা কথা আপনাদের বলবো, যারা চট্টগ্রাম থেকে কক্সবাজারের রোডে বাইক রাইড করবেন, যতটা পারবেন রোডের 2 পাশের জায়গাটুকু একটু এড়ায় চলতে, অন্তত 1 থেকে 1.5 হাত রাস্তা কাছাকাছি যেয়ে চালাবেন না, একটু রাস্তার ভেতরের দিকে চালাবেন যতটা সম্ভব হয়। কারণ কি 2 পাশে রাস্তাই খারাপ, এই যে রাস্তা 2 পাশেই খারাপ, আপনার ওই সাইডেও খারাপ এই সাইডেও খারাপ, যার কারণে আপনি সাইড দিয়ে চালাইলে আপনার প্রবলেম হবে। যেহেতু রাস্তা ভাঙা, পিচ অনেক জায়গায় অনেকগুলো এরকম এবড়ো থেবড়ো করে রাখে দিছে, যেটা হয়েছে বাইক রাইডের ক্ষেত্রে সমস্যা। 2 চাকার ব্যালেন্সটাই হয়েছে বড়, 2 চাকার ব্যালেন্স ভালো না হলে হয় না। এটা বল রেসারটা চেঞ্জ করা হয়েছিল ভার্সন 3-র গত ঈদের আগের দিন, যে চেঞ্জ করা হয়েছে, একটু লুজ কম আছে এটারে, এই একটু লুজ আছে, এটা একটু টাইট করতে হবে। অবশ্য সার্ভিসের শাহিন ভাই বলে দিছিল যে ভাই 1-2টা দিন পরে একটু টাইট দিয়ে নিয়ে নেবার। আচ্ছা, এলো নতুন রাস্তার মাথা বলে আর কি। পেকুয়া যাওয়ার একতা বাজার পার হইলেই এই যে নতুন রাস্তার মাথা থেকে আমরা চলে যাব পেকুয়ার রোডে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ফুয়েল সামনের পাম্প থেকে। হ্যাঁ, 500 টাকা নিয়ে যাই। আরে ভাই, $122 50 পয়সা, চকরিয়াতে 122 টাকা করে, তাহলে আপনারা 50 পয়সা বেশি কেন ভাই? হ্যাঁ, আপনাদের তো চট্টগ্রাম থেকে আরও গাড়ি ভাড়া কম পড়ার কথা। ফুয়েল নিয়ে নিলাম।
এটার ইঞ্জিন আবার হিট দেখাচ্ছে। এই যে ইঞ্জিনটা হিট হয় কেন জানি, এটা মনে হয় কুলেন্ট আমার মনে হয় কম আছে, কুলেন্টটা ঢুকাইতে হবে। আচ্ছা চলে গেছে, বাতাস একটু বাতাস লাগতেছে, চলে গেছে। হ্যান্ড গ্লাভস কিছুই আনি নাই, এমনি চালাচ্ছি। 80-90 চলবে আর কি। ভার্সন 3 ব্রেক ধরে মজা আছে, কমফোর্ট, সামনের সাসপেনশনটা খুবই কমফোর্ট। আমাদের 13 জিপির সাসপেনশন বেশি হার্ড, আসলে ইউএসডি সাসপেনশনগুলো একটু হার্ড টাইপের। আপনি এর ফিল পাবেন যখন হাই স্পিডে একটু ভাঙা চূড়ার মধ্যে পড়লে বোঝা যায় যে না খুব সুন্দর কাজ করছে, কিন্তু তখন আবার এগুলো বেশি ঝাঁকি লাগে, মানে হাতে থেকে হ্যান্ডেল বার সুইটে দৌড় মারবে এরকম একটা অবস্থা। আর এটা হলো চিটাগাং কক্সবাজারের রেল লাইনের একটা ক্রসিং। বেশি উঁচা, আর একটু নিউজ করে দেওয়ার দরকার ছিল। যেখানে প্লেট রাইখে দিছে, কত প্লেট, সব রেল লাইনের পাত। ও এই গাড়িটারে সবাই চালাইতে মনে চায়, কিন্তু আসলে ব্যাপারটা হয়েছে এর যে টায়ার 140, 150, এর বেশি তো টায়ার লাগায় না। ম্যাক্সিমাম সবাই 140 লাগায়, সর্বোচ্চ 150। 160 যদি লাগানো যায় এটাতে আরও সুন্দর কর্নারিং করা যাবে। তবে 160 কয়জন কিনবে? 17-18 হাজার টাকা দাম 160-এর একটা টায়ার। এই জন্যে সবাই চায় যে 13-14 হাজার টাকার মধ্যে সেট কেনার জন্যে, অথচ পেছনের চাকার দামই আপনার টিমসান 17,000 টাকা। আমি ওই দিনকে আমার 13 জিবির জন্য নিছি, 17,000 টাকা লাগছে একটা শুধু পেছনের টায়ার। এক সেট কিনতে গেলে প্রায় 25,000 টাকা লাগে, অলমোস্ট 25,000 টাকা। লাগাই টাকায় আপনার জেল টেল দিয়ে 25,000 টাকা লেগে যায়। মডিফাই করে লোক ওই বিভিন্ন ধরনের ওপর দিয়ে মডিফাই করে, আসলে যেগুলো সেফটি দরকার বা আমার কমফোর্ট দরকার এইগুলা লোক টাকা দিয়ে মডিফাই করবে না, এগুলার বলে থার্ড ক্লাস পোলা পয়েন্ট। এই কনে পেছনে চাকার গার্ড খুলে ফেলবে, কনে সাফরি মার্কা স্টাইল করবে, কেন এগুলো দরকার কী রে ভাই? পেছনে টায়ার গার্ড খুললে কতটা লোকের অশান্তি হয়। একটা বড় ঝিল টিল চোখে যায় পড়বে, টায়ার থেকে সিটে যায়, পেছনে যে থাকবে তার হইলেও সমস্যা, চোখটাই নষ্ট হবে। যে আমার পেছনে যে আয়াত বসে আছে ওর ওই সেম প্রবলেম হয়েছিল কয়দিন আগে। এরকম গাড়ি চালাচ্ছে, সামনের গাড়ির থেকে টায়ার একটা ছুটে আসছে, আইসে এই টায়ার থেকে একটা খুয়া জাতীয় কণা জাতীয় একটা ছুটে এসে পড়ছে চোখের মধ্যে সাইডে। চোখ নিয়ে ডাক্তার কাছে যায়, কি একটা অবস্থা। তাই এই যে সাফরি মার্কা রাইডাররা পেছনে টায়ার খুলে ফেলবে, টায়ারের গার্ড খুলে ফেলবে, আর এই নিয়ে মানুষের হবে অশান্তি যত। আরে ভাই তুই এত টাকার মডিফাই করছিস, ভাল লাগে? মেলা টাকার মডিফাই করে, অনেক আছে 1 লাখ 1.5 লাখ টাকারও গাড়িকে মডিফাই করে, অত পেছনে একেবারে উদলা ল্যাংটা বাইকার ল্যাংটা করে রাখে দেবে, বিয়াদবের মতো লাগে দেখতে, মনে হয় জুতা দিয়ে পিটাই। তাই এগুলা করে কোনো লাভ নাই ভাই, এগুলা আপনারা সাফরি বলবে, হ্যাঁ, ভালো মানুষ বলবে না। আপনি গাড়ি সব কিছু সুন্দর সেফগার্ড টার্ডগুলো ঠিক রাখেন, টায়ারগুলো একটু মোটা সোটা লাগান, হ্যাঁ, পেছনে 3 জন নিয়ে চালান, তখন তো চিন্তা করেন না যে আমার ইয়ে কম হবে, ওই যে মাইলেজ কম পাবেন। ম্যাক্সিমাম পোলাবানি তো 2 জন 3 জন নিয়ে বাইক রাইড করে, তখন মাইলেজের চিন্তা করে না। অথচ টায়ারে একটু মোটা রাখলে তখন ভাবে টায়ারের দাম বেশি, ওই মাইলেজ কম পাবো। ভুল কথা, এগুলো একেবারেই ভুল কথা। টায়ার মোটা লাগাইলে যে আপনি মাইলেজ একেবারে আহামরি 40 থেকে মাইলেজ চলে আসবে আপনার 20-25-এ, এ তো পুরাই ভুল কথা। আপনার ফিজিক্স না জানলে তারা এই ধরনের কথাবার্তা বলে। গাড়িটা যখন রোটেশন হয় তখন এটা শুধুমাত্র রোটেশন হইলে যেই পরিমাণে ঘোরে, এই ঘোরাটা হয় কি, যখন আপনি রোটেশন বাইস ঘুরতেছেন তখন আপনার ফোর্স হয়েছে যায় অটোমেটিকলি সামনে এগোচ্ছে। সুতরাং আপনার গাড়িতে যে এই টায়ারটা আপনি 1 সেকেন্ড জাস্ট 5 mm 10 mm হালকা একটু মোটা লাগাইছেন বিদায় আপনার মাইলেজ পাবেন না, একেবারে ভুং ভাং কথাবার্তা, মানে হুদাই এগুলা না জানিয়ে শুধুমাত্র বলে। হয়তো ছোটো বাইকের ইঞ্জিন দুর্বল হওয়ার কারণে অনেক সময় হয়তো একটু ভারী ভারী লাগতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু বড় বাইকের ক্ষেত্রে এটা আসলে কোনো মতেই প্রযোজ্য না। যদি সেরকমই হইতো যে না গাড়ি 40 মাইলেজ আছে, একটু 10 mm মোটা বানানোর জন্য, মোটা টায়ার লাগানোর কারণে আমার মাইলেজ 40-এর থেকে একবারে 30-এ চলে আসবে, এরকম না। হয়তো একটু রিডিউস হইতে পারে, তবে আমার মতে হয় রিডিউস হয়তো হবে না, কারণ আমি ওইটা
চালাই 160 টায়ার সেই স্টক অবস্থায় চালাচ্ছি। 13 জিবিতে যদি মাইলেজ আপনার 38 অ্যাভারেজ আসে, তাহলে আপনার এই গাড়িতে কেন লাগাইলে সমস্যা হবে? আপনি লাগান, আপনি কর্নারিংয়ে বেটার ফিল পাবেন, আপনার দেখে কমফোর্ট লাগবে, টায়ার চালায়ে গাড়িতে একটা মজা পাবেন। এই জন্য বলি বড় টায়ারগুলো ইউজ করেন, আপনারা কমফোর্ট পাবেন। আপনারা টাকা খরচ করবেন শুধু বেহুদা জায়গায়, কাজের জায়গায় টাকা খরচ করেন, দেখবেন যে ভালো হয়েছে, আপনার কমফোর্ট পাবেন। টায়ারের পেছনে খরচ করেন, ব্রেকের পেছনে খরচ করেন, দেখবেন যে রাইডিং করতে কত সুবিধা। তা না খরচ করবে মডিফাই করে, কনে প্লাস্টিক চেঞ্জ করবে, কনে সামনে লুকিং গ্লাসের চেঞ্জ করবে, তারপরে হয়েছে যে ওই স্টিকার মডিফাই করবে, হেডলাইটে কালো করে ফেলাবে স্টিকার লাগাই পেছন দিয়ে 2টা ফগ লাইট লাগাবে বিয়াদবের মতো। আরে ভাই, যাদের এলইডি হেডলাইট লাগানো যায় তারা আপনারা ফগ ইউজ করবেন কেন? এলইডি বহুত লাইট আছে, বিএস লাইট আছে, এফএনএম আছে, কত লাইট আছে যেগুলো হচ্ছে আপনার 20,000 লুমিয়ান্স, 25,000 লুমিয়ান্স, 10,000 লুমিয়ান্স। আপনি 10,000 লুমিয়ান্সের একটা লাইট লাগাই দেখেন না, কিসের ফগ লাইট, কিসের কি? মনে হবে যেন আপনি জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে আইছেন। আপনার একেবারে ফুল ক্লিয়ার হয়ে যাবে, চকচক করবে। কি দরকার আছে ফগ লাগানোর? যাদের হেডলাইটে বাল্ব লাগানো যায়, এলইডি লাইট লাগানো যায়, তাদের তো ফগের কথা চিন্তাই করার দরকার নেই। কুয়ার বাজারের কাছাকাছি চলে আসছি। এখানে কিছু মোড় টার্নিং আছে, তবে রোডটা ম্যাক্সিমাম সময় ফাঁকাই থাকে, তবে সিএনজি চলে বেশি আর কি। মাঝে মাঝে যে টমটম দেখা যায় 2-1টা। ভালো, বাংলাদেশের সব রোড যদি এত সুন্দর হইতো তাহলে কতই না ভালো হইতো। আরও রোড ক্লিয়ার থাকলে বামে ডাইনে দেখতে পারলে সুবিধা হয়, যে না কিছু নাই, কমফোর্ট পাওয়া যায় আরও। এই যে হালকা একটু স্লিপ আসছে আর কি, মানে এই সমস্যা একটা 140-এর টায়ার 150-এর টায়ার চালানো আমি এই জন্য আনকমফোর্টেবল হয় সব সময়। ওই 160 চালানোর পর 140-এ আইসে ওইটার কর্নারিং করতে যাই, এইটার কর্নারিংয়ে বেটার ফিল পাই না। আমি তো আপনাদের এই R15-এর ভিডিও টিডিও দিই না কখনো, আমি কাউরে বলি না যে আমি এই বাইক চালাই, কারণ এই বাইক চালানোর বহুত লোক আছে যারা এর দালালি করে বেড়ায়। কিন্তু ভাই, যারা বেসিক্যালি চালায় এরাই জানে যে আসলে কোথায় কোথায় সমস্যাগুলো হইতে পারে। যাক, আরও প্রবলেম আছে, কইলাম না, সেসব কথাবার্তা বলে লাভ নাই। দামি ব্র্যান্ড বলে কথা, সবাই ব্র্যান্ড দিয়ে খাবে। ভালো ভালো গাড়ি আসবে আরও আশা করি। CBR 250 আসতেছে শুনলাম, আশা করি আসলে ইনশাল্লাহ নিয়ে নেব, কারণ ডিওএসএসের ইঞ্জিনের মজাই আলাদা। যে যাই কথা বলুক, ডিওএসএস ইঞ্জিন 200 সিসির একটা বাইক, 250 সিসির একটা বাইকে টপ স্পিড আসবে প্রায় 200, ইনস্ট্যান্ট পাওয়ার পাওয়া যাবে, ব্রেক কোয়ালিটি ভালো, সব মিলাই থোটল বডিতে দেখলাম ইলেকট্রিক্যাল সিস্টেম। জাস্ট একটা অস্থির একটা বাইক হবে যদি আসে। এদিক দিয়ে GPX ডেমন হয়তো 250 আসবে যতদূর শুনলাম, হয়তো ওইটা আসবে, অন্যান্য বাইকও আসবে। আমাদের 13 জিবির অবস্থা খারাপ, ও বলে লাভ নাই, মালিক শালার ফোসালা খুবই খারাপ অবস্থা। এত সুন্দর একটা বাইক রে, একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে। এই 13 জিবি বাইকটা কিন্তু অরিজিনালি অনেক ভালো বাইক রে ভাই, কিন্তু এর ওই যে পাসপত্র নিয়ে ঝামেলা। কোম্পানির মালিক হয়েছে গিয়া এই পাসপত্র অ্যাভেলেবেল করে না, তারপরে সার্ভিস সেন্টার ভালো করে বানায় না, জেলায় বা বিভাগীয় পর্যায়ে 2-1টা ভালো সার্ভিস সেন্টার দেবে, পাসপত্র অ্যাভেলেবেল পাওয়া যাবে, তাই না গাড়ি চালায় মজা পাওয়া যায়। গাড়িটা ভাই অস্থির, বা যতগুলো লোক এই গাড়িটা কিনছে আপনি কারো কাছে বলবেন না যে গাড়িটা খুবই খারাপ বা জঘন্য, এই কথাটা কেউ বলবে না। হয়তো একটা কথা বলতে পারে, কোম্পানির পার্টস পাওয়া যায় না, এই আর কি। যাক, শর্টকাট মারে দিই, উল্টাই মারলাম আসলে এইদিকে। তা ওই গাড়িটা অরিজিনালি অনেক ভালো, বাট গাড়িটা হয়েছে যায় শুধুমাত্র কোম্পানির কারণে এই খারাপ অবস্থা। যদি ওই বাইকটার হইতো আপনার কি, এই বাইকটা যদি আমার মতো এরকম কোনো কোম্পানি পাইতো বাংলাদেশের, বা হয়েছে গিয়া GPX-এর মতো কোনো মালিক পক্ষ যদি এই গাড়িটা পাইতো, এই বাইকটা আমি বলতে পারি যে যতগুলো স্পোর্টস বাইক যারা চালায় সবার বাসায় একটা করে অন্তত 13 জিবি থাকতো, শুধু এর পারফরমেন্সের জন্য। রে ভাই, যেরকম কমফোর্টেবল আপনি সেরকম পারফরমেন্স পাবেন, পারফরমেন্সে কখনোই কমতি নাই ওই বাইকটার। বাইকের হ্যান্ডেল বারটা যদি আর একটু উঁচা করতো, শালার কোম্পানি করছে এতটা নিচু করছে, আর মানে মোটামুটি কে বলে আর হয়তো 3 ইঞ্চি 3.5 ইঞ্চি যদি উঁচা করতো, তাইলে কিন্তু এই বাইকটা একেবারে সুন্দর পারফেক্টলি বসে বাইক রাইড করা যেত।
এখন ওই একটুর জন্য হয় কি হাত দিয়ে প্রেশার দিয়ে বসে থাকতে থাকতে হাতের অবস্থা দেয় না, লাল হয়ে গেছে পুরা। তো এইভাবে 400-500 কিলো কি একটানা বাইক রাইড করা যায় নাকি? সম্ভব? তাই না? হাত পুরো লাল হয়ে গেছে। এর আপনারাই সাক্ষী, এই দেখেন পুরো হাত লাল। অথচ আমি আপনাদেরকে দেখাবো এর পরের বার যে আমি 13 জিবি নিয়ে যখন বাড়িতে যাই যশোরে, প্রায় 600 কিলো, প্রায় 670 কিলো হয়ে যায় ঢাকা ঢুকা ঢুকে যদি চালাই যাই। তো 600-700 কিলো একটানা আমি রাইড করি উইদাউট কেন আপনার ব্রেক ছাড়া। আমি জাস্ট ফুয়েল পাম্পে ঢুকি, ফুয়েলটা নেই, জাস্ট 2 মিনিটের একটা ব্রেক নিই, এরপর দেন আবার বাইক রাইড করি। তা ওইটা এখানে এরকম কোনো সিস্টেমই নাই যে আপনার খুব প্রেশার পড়বে, এরকম কোনো না। আপনি ইচ্ছা করলে শুয়ে চালাইতে পারবেন, বসে চালাইতে পারবেন, হ্যাঁ একেবারে সোজা হয়ে চালাবেন, যেমনি ইচ্ছা সেমনি চালাবেন, সমস্যা নাই। কিন্তু সিটিং পজিশন এইটারে এক প্রবলেমটা এই R15-এর। বেশি নিউজ তো হাতের উপর প্রেশার লাগে। আমার মনের মানুষ মনেরই ভিতর, তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর। লা 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 লা। হাজি বাজার, এই যে বাজার শুরু হইল রে ভাই, মানে 5 মিনিট পর পরই বাজার পড়বে, 5 মিনিট পর পরই বাজার। কি আরাম নাকি? মাঝখান দিয়ে চালাইতে খুব আরাম না? হ্যাঁ, কেন একটা বামে যাওয়া যায় না? ওর বেটকা এবার হাসে। হ্যাঁ, আরে বাবা এক হাত সাইডে দিয়ে বস্তার উপরে এক হাত দিয়েছে, মনে হয় যেন গার্লফ্রেন্ড পাইছে এটারে। দিয়ে মাঝখান দিয়ে টুকটুক টুকটুক করে চালাচালি দিয়ে হর্ন দিচ্ছি, টেরই পাচ্ছে না। মানে কি ফিলিংসে আছে রে বাবা রে, ফিলিংসে ভরপুর একবারে। এই ফিলিংসটা দিয়ে যদি একটু ড্রাইভিংটা ভালো করে বুঝতো যে রাস্তাটা কেমনে গাড়ি চালাতে হয়, এটা যদি একবার একটু পড়াশোনা করতো। ব্রেক ধরবে, ব্রেক ধরবে, ব্রেকের লাইট নাই গা, দেহে বোঝা গেল যে ব্রেক ধরবে। হ্যাঁ, আরে ভাই লাইট মাইট লাগায় না, কয় টাকা দাম দুইটা লাইটের দাম? 20-40 টাকা দুইটা লাইট লাগাইলে হয়ে যায়। কিন্তু ব্রেক ধরছে আমি বুঝবো কি করে? হাই স্পিডে দূরের থেকে লোকজন আসলে তো আর সবাই মেজারমেন্ট জানার মতো এত মেজারমেন্ট জানে না, ও বুঝতেই পারবে না, আইসে দুম করে লাগাই দেবে পেছনে আইসে। বাঁশখালী ভালোই দূর চকরিয়া থেকে, মোটামুটি রাস্তা শেষ হতে চায় না। এই আনোয়ারা পর্যন্ত এই রোডটা এতটা দূরে মনে হয় যেন রাস্তা শেষ হয় না, ভালোই দূর। এ মামা বেরোয় যাও, বেরোয় যাও। আর দেখো চিল্লাচিল্লি করতেছে। টিয়ালা পরিব ঠিক আছে, কিন্তু টিয়ালা পরিব তো একটু সাইড করে রাখলি তো হয়, রাস্তার মাঝখানে দাঁড়ায় থেকে তো টাকা লইলে হবে না। এনে 2 সাইড করুক। হ্যাঁ, এরকম 2 লাইন হোক, সমস্যা নাই, 1 ঘন্টা দাঁড়ায় থাকতে রাজি এরকম লাইনের সোজা। গুড ব্রাদার, গুড। এরকম সবাই প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ না করলে এই শালা কাকারা শিখবে না। একে বয়সের শেষ এক পা কবরে চলে গেছে, সিএনজি এসে চালায়, নিয়ম নীতি জানে না কিছু না। এদের ডাইকে ডাইকে গালাগালি দিয়ে শৈলেও বুঝাইতে হবে যে এটা ঠিক না, এটা অন্যায়, ভুল। সে মিলে দিল মে ওঠা দর্দ কারারা। ফুটবল খেলা করতে যাচ্ছে গরমের মধ্যে, ওলা পানির যে কি রস রে বাবা। এই পেছনে তাকায় আবার, ওকে ডাইনে যাবে নাকি? হিরো স্প্লেন্ডার, মাল তো আমি একটা চালাই, দামাটা সেক্সি বাইক।
এই আরেক বাজার রে ভাই, প্রচুর ভিড় আর ভিড়। সব সাদা সুন্দরীরা, লইটটা লইটটা। ওনারে ওনারে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যান। ওই সেই টাকা দেবে রাস্তার উপর দাঁড়ায়। বেশি জাম মানে এই জামে জ্বালা এই রাস্তাতে আমার আসতে ইচ্ছা করে না, প্রচুর জ্যাম হয়। আর চিপা রোড তো তোর পাওয়া যায় না, চিপা রোডে একটা বাস ঢুকে গেলে আর ওভারটেক করা যায় না। দেখ একটা করে একটা গাড়ি আসে, কেমনে ওভারটেক করবো? আর এই হালায় তো জোরে যাবে না, আস্তে আস্তে যাবে। দাঁড়ায় থাকতে থাকতে অবস্থা খারাপ। ওইদিকে গাড়ির ইঞ্জিন হিট হয়ে গেছে। এটা মনে হয় কুলেন্ট দেওয়া লাগবে, আমার যতদূর মনে হয় কুলেন্ট কমে গেছে। কুলেন্টটা চেক দিতে হবে কি অবস্থা আমাদের গাড়ি। কি গায়ে জোর নাই? হ্যাঁ, গায়ে জোর না থাকলে হারবাল খাওয়া, হারবাল। এই নাই বাঁশখালী ইকো পার্ক কোন দিকে? পার্কে পার্কে যাইস নাই? ইকো পার্কে যাইস নাই? হ্যাঁ হ্যাঁ, ওই যারা ডলাডলি করে তাদের জন্যই। আচ্ছা আচ্ছা, বাঁশখালী ইকো পার্ক। টিং 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 টিং, আমার হর্ন দেওয়ার স্টাইল। টিং 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 থাকতে হবে সব সময়। কেউ সাইড দেবে না। আমার হর্নে মাঝে মধ্যে সমস্যা গেলে আমার যে কী কষ্ট হয় গাড়ি চালাতে এই এলাকায়। কেউ সাইড দেবে না, পেছনে তাকায়ও দেখবে না। হর্ন ছাড়া এদিকে গাড়ি চালানোই যায় না, হর্ন দিয়েই চালানো যায় না। আর হর্ন ছাড়া তো আপনি চালাবেন ওই পেছনে বসে বসে যায়, দিম 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 করে চালাতে হবে ওদের সাথে সাথে। চলে আসছি, এইলো থানা, বাঁশখালী থানা, জামে মসজিদ। চলে আইছি বাঁশখালী। এইলো বাম হাতেরটাও থানা, বাঁশখালী থানা। বেশি খারাপ এই রোড, বেশি খারাপ, বুঝছস নি? এই রোড হলো বেশি খারাপ। আল্লাহ জানে কোথায় গর্ত আছে, কে জানে। মাগু মা, ভাগ্যিস পাড়া পানির মধ্যে পড়ে নাই। অপরিচিত রোডে চালানো মুশকিল, কোন জায়গায় গর্ত আছে পানির নিচে কে জানে। দেখা গেল যে এদিক দিয়ে ভরে দিলাম, ওই দিক দিয়ে ঢুকে গেলাম, এরকম একটা অবস্থা। বেশি খারাপ রাস্তা বাবা রে। 10টা বছর 15টা বছর শুধু টাকা পয়সা খাইছে আর খাইছে। একটা পৌরসভা থানার পাশে রোডের অবস্থা দেখেন, জঘন্য খারাপ। তাহলে বোঝেন কি করছে এত। ভালো ভালো, কোন দিক দিয়ে দিলাম কিন্তু সোজা। শুধু টাকা পয়সা খাইছে আর মারছে, টাকা পয়সা খাইছে আর মারছে। শালার জঘন্য খারাপ লোক। রোড করবে চায়না মতো 100 বছর 200 বছরের টেম্পারে রোড করে, 200 বছরে হাত দেওয়া লাগবে না। তাহলে এক লোক দেখে যাবে জীবনে যে একবার রোড করছে, আরও নাতিপুতি এসে দেখবে যে রোড এখনো চলতেছে। তাহলে না রোড। আর শালার আমাকে দেশে রোড করে, আজকে রোড করে কালকেই নষ্ট হয়ে যায়, আর 2 দিন পরে কবে আবার বাজেট দেন বাজেট দেন। শুধু এই শালার সুতি আমার কা লোকজন সব। চলে আইছি। ওকে, আয়াতের অবশ্য কয়দিন আগে ছিল N160 বিক্রি করে দিছে, দিয়ে SF কিনছে আবার SF। এখন বাইক পাই গেছি, বাইক নিয়ে এটা চলে যাচ্ছি। হাওয়া টাওয়া দিতে হবে, হাওয়া টাওয়া চেক দেওয়া লাগবে, হাওয়া কম আছে। হ্যাঁ, আমরা বের হয়ে যাচ্ছি। এখন যাব একটু অফিসে, অফিসে কাজ আছে। অফিসের কাজটা শেষ করে দেন হয়েছে গিয়া 3টার দিকে বেরোয় যাবো আর কি। ও কই গেল? ওই যে যাচ্ছে।
চল সামনে হাওয়া দেওয়ার দোকান পাইলে দাঁড়াইস। এখন আবার বেরোয় যাচ্ছি, একটু অফিসের দিকে যেতে হবে। ওই দেখো টান দিছে, অফিসে যাইতে হবে। আমি যে মেশিনটা চালাই ওই মেশিনটা ডাউন হয়ে গেছে, ওইটার বুমটা অফ করে দিয়ে আসতে হবে। এখন এই কাজটা করতে হবে আর কি। মাথার বাড়ি যেতে হবে, মাথার বাড়ি যেয়ে প্ল্যান্টে ঢুকে ওটা অফ করে দিয়ে তারপর যেতে হবে, কেননা 2 দিন আসবো না, 2 দিনে আরও ডাউন হয়ে যাবে। যাক ওইখানে যেয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। ডান হাতে চলে গেল মহেশখালী রোড আর বাম হাতে চলে গেল চকরিয়া রোড। এই হলো মোড়টা দেখতেছেন। এখানে এই যে সব দই বিক্রি করে। দইগুলো হচ্ছে চিনি ছাড়া দই, মহিষের দুধের। ছানাটা অনেক সুন্দর হয়, দইটা অনেক গাঢ় হয়, বাট চিনি না দেওয়ার কারণে আসলে আমরা যারা ওই অঞ্চলের লোক তারা এটা খেতে পারি না। এনারা এটা নেবে, নেওয়ার পরে চিনি দেবে, চিনি দিয়ে গোলায়ে মিশায় তারপরে খাবে। আসলে এইভাবে তো আমাদের দই খেয়ে অভ্যাস নাই, যার কারণে আমাদের এই দই ভাল লাগে না। তবে এই দইটা যদি চিনি দিয়ে করতো অস্থির একটা দই হতো, পারফেক্ট। সময় এখন পানি আছে, বৃষ্টির সময় আর ভরপুর পানি থাকে। এবারটা তো ওনারাই যে যার যার জমিতে আইল দিয়ে দিছে, বাদ দিছে। আর আগে এরকম ছিল না, সবাই একসাথে মিলে মাছ চাষ করতো বর্ষার সময়, পুরো থই 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 পানি, মিনি কক্সবাজার এরকম একটা অবস্থা। এই জায়গাটা ফিলটা এত সুন্দর লাগে। ওই যে বান্দর বাইক চালাচ্ছে, ওর নাকি এইভাবে চালাতে মজা লাগে। আমি এই যে অ্যাক্সিডেন্ট করছিলাম এই যে এইখানে, আমার প্রথম লাইফে অ্যাক্সিডেন্ট কুকুরের সাথে। এই জায়গায় অ্যাক্সিডেন্ট করছিলাম, হঠাৎ করে কুকুর চলে আসছিল। কি হয়েছে, কোমরে ব্যথা? পাগল মন মোহন রে, মনে কেন এত কথা বলে? ও পাগল মন মোহন রে, মনে কেন এত কথা বলে? মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মোহন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন মোহন রে, মন কেন এত কথা বলে? হাসি তলায় শের হইলে 40-এর মন, মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন। পাগল মোহন রে, মনে কেন এত কথা বলে? ও পাগল মন মোহন রে, মনে কেন এত কথা বলে? সামনেই বদরখালি, আর আমরা বদরখালিতে চলে আসছি। এলো বদরখালি কলেজ। বদরখালি বাজারটা অনেক উন্নত। এখান থেকে সমুদ্রে যারা মাছ ধরতে যায়, ছোট ছোট যে ট্রলার বোটগুলা, ওরা এখান থেকে হচ্ছে খাবার দাবার নিয়ে যায়, তো যার কারণে এখানে প্রচুর পরিমাণে মুদিখানা স্টোর। আর সব এক একটা মুদিখানা স্টোরে লাখ লাখ টাকার জিনিসপত্র। কয়েকদিন আগে আগুন লেগে গেছিলো, অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গেছিল। এই হলো মহেশখালী যাওয়ার সময় একমাত্র ব্রিজ পড়ে, যেই ব্রিজটা মোটামুটি সব মিলাই 200 মিটারও হবে না, মেবি 200 মিটারও কম হবে মেবি, অথবা 200 মিটারের একটু বেশি হইতে পারে। এই জিনিসটা, এই ব্রিজটাতে টোল নাই। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে টোল 2-1 দিন বন্ধ ছিল, এরপরে আবার শুরু হয়েছে। বাঁশখালীটা এরকম নিত, বাঁশখালীটা নেওয়া বন্ধ হয়ে গেছে, অথচ এটা নেয়। আমি বুঝি না, মাথায় যুক্তিতে আসে না। একটা পৌরসভায় যাইতে একটা 200-250 মিটারের 200 মিটারের একটা ব্রিজ, এই ব্রিজটা টোল দেওয়া লাগে।
মানে একেবারে পুরাই খামখেয়ালি ছাড়া কিচ্ছু না। এটা কেন যে সরকার লোকজন কিছু বলে না, বা স্থানীয় সরকার কিছু বলে না, বা স্থানীয় লোকজনও কিছু বলে না, এটাই বুঝি না। এমন একটা সিন্ডিকেট করে রাখছে, আবার স্থানীয় লোকজন কেউ কেউ এর টাকা দেয়, আবার কেউ কেউ দেয় না। এখন কি বলবো, এই যে যে অবস্থা, মানে এগুলা সিন্ডিকেটগুলা ভাঙে না, না সরকার দেখে না কিভাবে একটা পৌরসভার ব্রিজে এই হয়। এর থেকে বাংলাদেশে কত ভালো ভালো ব্রিজ আছে, যে ব্রিজগুলো টোল ফ্রি, অথচ এই একটা সামান্য একটা ব্রিজের এটা টোল লাগে। যেখানে মহেশখালী যাওয়ার মাত্র একমাত্র এই ব্রিজটা, কত লোকের একটা হয়রানি। এই ব্রিজটার টোল হয় 10 টাকা, একটা টোল টোল দেওয়া লাগে, মানে 2 টাকা করে নিলেও দেওয়া উচিত না, এরকম একটা অবস্থা। সেখানে 10 টাকা করে টোল নেয়, আর প্রাইভেট কারের নেয় মনে হয় 75 টাকা করে। তাই এই একটা অবস্থা, এগুলা নিয়ে কেউ দেখার নাই, এগুলা কেউ বলেও না। এত মহেশখালী লোকজন, গুণী ব্যক্তির লোকজন, অথচ মহেশখালীতে যাওয়ার জন্যে একটা ব্রিজ, এই ব্রিজটা টোলটা কেউ এটাকে সমাধান করতে পারে না। লোকজনরে কি বলবো আর, এরা মন্ত্রণালয়ে আছে, শুধুই পড়াশোনা করছে, চাকরি পাইছে, মন্ত্রণালয়ে আছে, জীবনে নিজ এলাকাটা আসে না, উন্নতও করে না। ওদের জন্যে আসলে কষ্ট না, ওদের জন্য লজ্জা। এইসব মানুষের জন্য লজ্জা যে নিজের এলাকাটাকে আমরা উন্নত করতে পারি না, অথচ আমাদের কাছে শক্তি পাওয়া সব আছে। জবাবদিহি করতে হবে, বললে এগুলো জবাবদিহি করতে হবে। যাদের ক্ষমতা দিছে অবশ্যই ক্ষমতা ভালো কাজে ব্যবহার করা উচিত। এই যে এস আলমের, আরে এত বড় লোক তোরা, এই যে রাস্তার মধ্যে গাড়িগুলো রাখে, অর্ধেক জায়গাগুলারে ব্লক করে রাখে, এইগুলো দেখার কেউ নাই। আরে এত টাকা দিয়ে যদি বাস তারা কিনে চালাইতে পারে, এত টাকা দিয়ে বাস সার্ভিস করতে পারে, তাহলে তারা একটা জমি কিনে তারা বাসগুলোরে আলাদা রাখতে পারতেছে না কেন? এরকম একটা জমি কিনুক, কিনে সেখানে বাসগুলো আলাদা করে রাখুক, তা না মোড়ের উপরে বাসগুলো পার্কিং করে রাখবে। এই পুরো চট্টগ্রামে এস আলমের যত আছে সবাই এরকম রোডের উপরে গাড়ি পার্কিং করে রেখে দেবে। এইগুলা নিয়ে প্রশাসন কেউ কিছু বলে না, দেখবে না, তারা দেখেও না দেখার ভান, কারণ ওই যে নিজেদের পকেটে তো ঠিকই টাকা ঢোকে, কিন্তু মানুষের সুযোগ সুবিধা দেখে না। নিজ ফ্যামিলির লোকজন যেদিনকে একদিন অ্যাক্সিডেন্ট করে মরবে, সেদিন উচিত শিক্ষা হয়ে যাবে যে একটা বাসের জন্যে একটা জায়গা চিপা হয়ে গেছে। একটা গাড়িতে যখন একটা গাড়ি ওভারটেক করবে, সেই জায়গাটা পায় না ওইখানে। মানুষের সবসময় পজিশন, মেন্টাল সময় এক থাকে না। এগুলা যারা আপনারা এই যে এত তারা দুর্নীতি করে, আর এই দুর্নীতির সাথে আপনারা প্রশ্রয় দেন, একদিন আপনাদের ফ্যামিলির লোক, আমি বললাম এই দুর্নীতির কারণে একদিন মারা যাবে একজন, সেদিনকে বুঝবেন যে আসলে জীবনে টাকার থেকে সম্পর্ক এবং ফ্যামিলির লোক অনেক দামি। তখন তারা টের পাবে। আমার বুঝে আসে না যেগুলো কেন তারা রাখে। থানায় লোকজন নাই, তারা কি দেখে না যে রাস্তা ক্লিয়ার করবে, এটা রাস্তা থেকে গাড়ি নামা, রাস্তায় কেন পার্কিং হবে? মাঝে মধ্যে চকরিয়া দেখে আর্মিরা এরকম সরাই দেয়, ওই যে সরাই দিয়ে চলে যায়, আবার খানিক পরে এসে ওইখানে পার্কিং করে রাখে। স্থায়ী কোনো সমাধান নাই, এগুলা ধরে আগুন দিয়ে পোড়াই দেওয়া উচিত। এই হলো মহেশখালী সোজা চলে যায়, আর এই ডাইনাতে এলো মাতার বাড়ি। এই মাতার বাড়ি যাওয়ার একমাত্র একেবারে সেই এক্সপ্রেস হয়ে, ওই যে প্ল্যান দেখা যাচ্ছে, চিমনি দেখা যায়। কত যে কষ্ট করছি মাতার বাড়িতে আসার পরে, তাই এক আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই সাইডে একটা রোড ছিল, রোডটা হচ্ছে মাঠে, মানে এই যে মাঠের মধ্যে দিয়ে, ওই রোডটা ঠিক করে না। এইখানে প্রতিদিন প্রতি ঘন্টায় সিএনজি নষ্ট হইতো, প্রাইভেট কার নষ্ট হইতো। আমাদের সরকারি অনেক গাড়ি আসতে পারতো না, ঢাকা মন্ত্রণালয় থেকে গাড়ি আসতে পারতো না। ওই রোডটা ঠিক করে না, টেন্ডার হয়, এই হয় সেই হয়, রোড ঠিক হয় না, রোড ঠিক হয় না। 2টা বছর খুব কষ্ট করছি বাইকটা নিয়ে যাতায়াত করতে, অফিস কামাই দিয়ে ফেলছি। এক জ্যামে পড়ছি, 2-3 ঘন্টা ধরে, গাড়ি নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, ছোট রোড, গাড়ির মাঝখানে ভেঙে গেছে, বাস রোড আটকা পড়ে আছে। খুব কষ্ট হয়েছে। পরবর্তীতে এই যে এই ব্রিজ সহ এই রোডটা করে দিল, দেওয়ার পর এখন কত শান্তি এদের, মানে কি বলবো, এদের এই প্ল্যান্টের কারণে এদের এই রাস্তাটা হয়েছে, এখনও ওই রাস্তাটা হয় নাই। এইসব মানুষ, এলাকার মানুষ, এরা ভোট দেয়, নির্বাচন করে, গান বাজনা করে, 3 মাস লাগায় মাইকিং করে, অথচ নিজের এলাকার একটা রোড করতে পারে নাই। সেই সব মানুষ আবার কতটা ভালো হয়। আবার তারা আবার এখন এই যে ফ্যাসিলিটি নিচ্ছে এই রোডের ওপরে। আমি হইলে তো এদের উঠতেই দিলাম না, এই ব্রিজ উঠতে দিতাম না। আগে ওই রোড ঠিক করবি, আর পরে এই ব্রিজে উঠবি, এর আগে ঠিক করতে উঠতে দিলাম না। তা তো আমাদের কোল পাওয়ারের লোকজন এদের উঠতে দিছে, ছাড় দিছে। হেলো প্ল্যান্টের এরিয়া শুরু, এইখান থেকে শুরু মেনলি ডিস্ট্রিবিউশন লাইন। এই যে এখানে
আর আমাদের এইটা হলো সেই টাউনশিপের গেট। এখানেই মূলত বড় টাউনশিপ, স্কুল, কলেজ, মাদ্রাসা, বড় বড় বিল্ডিং হবে। ওই যে রাস্তা ফাঁকা পাইলেই টানে আর কি, এক্সপ্রেস রাস্তা, মানে এক্সপ্রেসওয়ে রাস্তা। এখান থেকে পুরো বিমান নিয়ে এসে নামাই দেওয়া যাবে, এরকম একটা রোড। রাতের বেলা আরও সুন্দর লাগে, লাইটগুলো জ্বলে, নিচে রিফ্লেকশনের জন্য যে এই লাইটগুলো আছে, ও সুন্দর, ও জোস লাগে। এই হলো আমাদের টাউনশিপ। ওই যে দেখতে পাচ্ছেন টাউনশিপ। এখানে মোট 3-4টা বিল্ডিং আছে, এগুলাতে মোটামুটি কিছু ইঞ্জিনিয়াররা থাকে আর কি, অফিসিয়াল লোকজন। এখনও টেন্ডার হয়ে গেছে, কাজ চলমান। আশা করি 2-3 বছরের মধ্যে ইনশাল্লাহ এর ভেতরে চলে আসবো। তখন আর চকরিয়া থাকবো না, এখানে চলে আসবো। আর এই হলো নদীটা, পানিটা এই পর্যন্ত চলে আসে, অনেক সুন্দর লাগে। এটা বিকেলবেলা লোকজন ঘুরতে আসে, প্রচুর লোক ঘুরতে আসে। মেন গেটের নাম দিয়ে দিছে সেলফি গেট। মেন গেটে তো আরও লোকজন বেশি ঘুরতে আসে শুধু। সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। এই যে রোডের সাইডে যদি ডেভেলপ করে ট্যুরিস্ট পয়েন্ট হিসেবে, অনেক সুন্দর ডেভেলপ করা যাইতে পারে। যেহেতু নদীর পানি এই পর্যন্ত এই গাছগুলো ডুবে যায়, দেখা যায় না। অনেক জোস হবে যদি যখন এখানে বিভিন্ন ধরনের দোকান করবে, সুন্দর সুন্দর ছোট ছোট মার্কেট হবে। এই জায়গাটা একটা ভ্রমণের জন্য আদর্শ জায়গা হবে। আমাদের যেটা আমি যেখানে যাচ্ছি, জেটির ওই পাশে আরও সুন্দর জায়গা, যেখানে ডিপসি পোর্ট হবে আর কি, যেখানে পোর্টের কাজ চলমান। পোর্টের কাজ অলমোস্ট শুরু হয়ে যাবে আর কি, কিছু কিছু কাজ চালু হয়েছে। বাংলাদেশের সবচেয়ে ভিআইপি এলাকা হয়ে যাবে একসময় এইগুলায়, যখন পোর্টটা হয়ে যাবে। এদিকে পোর্ট হবে, এদিকে পাওয়ার প্ল্যান্ট, আরেকটা পাওয়ার প্ল্যান্ট হবে শুনছি। সব মিলাই এই জায়গাটা একেবারে এত ডেভেলপ হবে সিঙ্গাপুরের মতো, আশা করি। ইতিহাসে অনেক, ওই দেখেন জেটিতে লোক ঘুরে বেড়াচ্ছে। এটা হলো জাপান জেটি আর কি। জাপানিসরা এখান থেকে কক্সবাজার স্পিড বোটে যেত, যে বিমানে করে ঢাকায় যেত, ঢাকা থেকে জাপানে শর্টকাট, বাই রোডে যেত না। ওরা খুব ভয় পায় রোডে ঘাটে, আমাদের দেশে খুব ভয় পায়, যার কারণে ওরা স্পিড বোট নিয়ে এখান থেকে সোজা চলে যেত। এই হলো গেট, এখন যাব। গেটে চলে এসেছি, আর আমি কই? এই হলো প্ল্যান্টে, প্রচুর গাছ লাগানো হচ্ছে, অনেক ভাইরা গাছও লাগাচ্ছে। একটা গাছ লাগাতে হবে, দেখি কি আনকমন গাছ, কি গাছ লাগানো যায়, আপনারা একটু সাজেস্ট করেন তো। এমন একটা গাছ লাগাইতে হবে যেই গাছটা সবার পছন্দ হবে, প্লাস স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। এলো আমাদের মেবি 33 কেভি ভোল্টের লাইন এইখান থেকেই যাবে। শর্টকাট মারি, হইলে আমাদের ওয়াশ সেন্টার আর কি, গাড়ি টাড়ি সব ওয়াশ করো এখানে। সব গাড়ি পার্কিং করে রাখছে এখানে, মানে অনেকেই আছে অপারেশনের লোকজন, সবাই অর্ধেক ছুটিতে, অর্ধেক এখানে। আমাদের ক্যান্টিন, অ্যাডমিন বিল্ডিং আর কি, অফিস বিল্ডিং এটা। আর বয়লার 1, বয়লার 2, যেখান থেকে বিদ্যুৎটা মেনলি উৎপাদন হয়, এটা হলো সেইটা। এই হলো কোল্ড শেডগুলো, যেখানে কয়লা আমরা এনে রাখি। কয়লাগুলো সব এনে রাখা হয় এই যে কোল্ড শেডের ভেতরে। 4টা কোল্ড শেড আছে, এই 4টা কোল্ড শেডে কয়লা রাখা হয়। এই হলো আমার অফিস এরিয়া। এই যে 2টা মেশিন দেখতে পাচ্ছেন, জাহাজ অলরেডি ভিড়ানো, 10 তারিখে আনলোডিং শুরু হবে। এরিয়া এইটা। কি অবস্থা? ইয়ে কই, আদর কই? আপনার কাছে চাবি? এই যে অবস্থা, ওই যে ডাউন হয়ে আছে। এটা থাকার কথা আরো 1 মিটার 2 মিটার উপরে থাকার কথা। হালকা ডাউন হয়েছে, 1/2 মিটার মতো ডাউন হয়েছে। নিচে থেকে চলে আসলাম, উপরে যাচ্ছি।
উপরে যেয়ে মেশিন রুমে যাই। এটা আমাদের উপরে ওঠার লিফট করে আয় আয়। লিফট আছে। হ্যাঁ আইও টান দে, দুইটা টান দে। এটা হ্যাঁ জোরে 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 জোরে, হয় নাই। লাগতেছে, লেগে যাবে লেগে যাবে। জাহাজের লোকজন রং করতেছে, নিজেরাই রং করে, আর্টও করে, আবার দাগ দিয়ে দিয়ে সুন্দর সুন্দর করে এসব রং করবে। মেরিনের লোকজন আসলে শুধুমাত্র একটা কাজই জানে না। এক একটা মেরিন ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার। যতগুলো সেক্টর আছে এই পৃথিবীতে সবগুলো সেক্টরের মনে হয় বেসিক নলেজ তাদেরকে দিয়ে দেয়। অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।